অজস্র কিছু মানুষের উপর শান্তিপূর্ণ একটা সভায় আক্রমণ হলো, আমরা ভিকটিম, আপনি বলছেন যে আপনি ওখানে কেন গেলেন? ওই মৃত্যু বা ওই লাশটা নিয়েই খুব বেশি আলোচনা হয় টিভি পত্রিকায়, যেটার সাথে রাজনীতি জড়িত। যেটার সাথে রাজনীতি জড়িত না ওই ঘটনা কিন্তু আমরা ভুলেও সামনে আনি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটার জন্য কেন জবাবদিহি করতে হবে না, এবং ওনার পক্ষ থেকে কিন্তু কোনো স্ট্রং স্টেটমেন্ট যে এই মৃত্যুগুলা কেন হলো, কেন উনি আইন শৃঙ্খলা নিশ্চিত করতে পারলেন না গোপালগঞ্জে, ওনার পুলিশ বাহিনী, ওনার প্রশাসন, এটার কোনো সদুত্তর কিন্তু ওনার কাছ থেকে নাই। প্রতিদিন আমরা দেখি হাজারো তথ্য, হাজারো গল্প, হাজারো খবর, হাজারো নেগেটিভ। সেখানে আমাদের সামনে এমন সব তথ্য হাজির করা হয় যা সব হচ্ছে সাধারণ মানুষের জন্য। রাজনীতিবিদরা এমন তথ্য হাজির করেন যাতে মনে হয় দেশের স্বার্থে, জনগণের স্বার্থেই এই সমস্ত গল্প, সমস্ত আলাপ, সমস্ত তথ্য। কিন্তু দিন শেষে আসলেই তা কতটা দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে হয়ে থাকে, সেই প্রশ্ন রেখে গেলাম এই আয়োজনে। আমি ফারহানা রহমান সেই ন্যারেটিভ খোঁজার চেষ্টা করব। আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন তাসনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক এনসিপির। তাসনুভা জাবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। অনেক ব্যস্ততার মধ্যে আপনারা সময় দিচ্ছেন, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে সারা দেশে আপনাদের জুলাই পদযাত্রা চলছে। আমি ছোট করে শুরুতে একটু জানতে চাই, এই জুলাই পদযাত্রার লক্ষ্য কি? ধন্যবাদ আপু আপনাকে। আমরা ফেব্রুয়ারির এনসিপি ফেব্রুয়ারি 28 তারিখ আনুষ্ঠানিকভাবে পথ শুরু করে। ক্যাম্পাসের রাজনীতি বা ঢাকা কেন্দ্রিক রাজনীতি, আপনি যখন জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল গঠন করবেন তখন স্বাভাবিকভাবেই হচ্ছে আপনার পুরো দেশেই আপনাকে ছড়িয়ে পড়তে হবে, এবং পুরো বাংলাদেশের মানুষের কাছে এই নতুন রাজনৈতিক দল কি কারণে আসছে, এই নতুন রাজনৈতিক দল বাংলাদেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করতে চায়, কি পরিবর্তন এই দেশে আনতে চায়, এবং মানুষ কি চায় আমাদের কাছে, নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে কি চায়। সো এই বোঝাপড়াটার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই মূলত জুলাই পদযাত্রাটা শুরু হয়। যদিও আমরা এখন প্রত্যেকটা জেলাতে যাচ্ছি এবং পদযাত্রা করছি, পথসভা করছি, কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা গ্রামে গ্রামে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদের পৌঁছানোর ইচ্ছা রয়েছে এবং লক্ষ্য রয়েছে। কারণ বাংলাদেশের মানুষকে আগে জানান দিতে হবে যে একটা নতুন রাজনৈতিক দল এসেছে, এবং তারা এইভাবে নতুন বলতে যে পুরনো রাজনৈতিক বা পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে কীরকম আমরা আলাদা, এটা মানুষকে জানান দেওয়া এবং মানুষের কথাটা শোনা যে তারা কি চায় আমাদের কাছে। আপনারা মানুষের কথা শুনতে চাচ্ছেন এবং আপনারা নতুন কি করবেন সেটা জানান দিতে চাচ্ছেন। যে কয়টা জায়গা ঘোরা হলো বা দেখা হলো, সেখান থেকে আপনাদের ঝুড়িতে আসলে কি কি আসলো, ঠিক কি ধরনের অভিজ্ঞতা আপনারা পেলেন এই এখন পর্যন্ত পদযাত্রা? যেগুলো আমরা যখন মানুষের কাছে পৌঁছালাম, মানে এই সারাটা যেন একদম মানে অপ্রত্যাশিত এবং মানে অভূতপূর্ব। কারণ আমরা যেখানেই যাচ্ছি মানুষজন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। সো এখন পর্যন্ত আমরা মানে অনেক সুখকর আমাদের স্মৃতি, কারণ এইভাবে মানুষ আমাদেরকে ওয়েলকাম করবে এটা হয়তো আমরা এতটা বেশি হবে হয়তো ভাবি নাই। কারণ সাধারণত এরকম সভাতে আসার জন্য মানুষদেরকে রাজনৈতিক সভাগুলোতে কি হয়, লোক ডেকে ডেকে আনতে হয় বা একটু প্রণোদনা দিতে হয় যাতে আসে, কিন্তু ওনারা এরকম স্বতঃস্ফূর্তভাবে আসবে এবং স্বপ্রণোদিতভাবে আসবে। এবং আমি মনে করি কি যে এটার আসলে যত না এনসিপির কৃতিত্ব, তার থেকেও বেশি সাধারণ মানুষ আসলে নতুন কিছুর জন্য যেন বসেছিল। সেই নতুন মেসেজটা দিতে পারছেন? আমরা চেষ্টা করছি। আমাদের তো রাজনীতি বলেন, আমাদের শুরুটাই আমরা কি নিয়ে এসেছি যে আমরা ফ্যাসিবাদ ব্যবস্থাটার বিলোপ চাই। এখন সেটা নতুন একটা রাষ্ট্র কাঠামো আমরা চাই। এই রাষ্ট্র কাঠামোটার কারণেই কিন্তু সাধারণ মানুষ থেকে অনেকখানি দূরে গিয়ে একটা গোষ্ঠীর কাছে কিন্তু ছিল, মানে যেটা মানুষের প্রাপ্য ওটা কিন্তু ক্ষমতাটা মানুষের প্রাপ্য, মানে ক্ষমতাটার মূল্যে হচ্ছে জনগণ এটাকে এনজয় করবে, কিন্তু সেটা হয়ে গিয়েছিল জনগণ থেকে অনেক দূরে গিয়ে একটা গোষ্ঠীর হাতে এটা সব কিছু আবদ্ধ ছিল। সো ওই গোষ্ঠী বা ওই ব্যক্তি বা ওই পরিবার থেকে বের করে তাদের জিনিস আবার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, এবং যে আকাঙ্ক্ষায় আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৭১-এ, সেই আকাঙ্ক্ষার ধারাবাহিকতাটাই কিন্তু এই ২৪-এ ঘটালো। এবং এইটা যাতে এই দফার ব্যর্থ না হয় বা এই সেটা আপনাদের চেষ্টা, আমাদের চেষ্টা।
পদযাত্রা, আপনারা বলছিলেন যে নতুন রাজনীতি করতে চান, মানুষের ক্ষমতা আবার মানুষের হাতে ফিরিয়ে দিতে চান। সেটা তো সব রাজনৈতিক দলেরই আসলে লক্ষ্য থাকে, তারা বলেন সবাই এই কথাটি। কিন্তু গোপালগঞ্জে যা হয়ে গেল, সেটা আপনাদের পুরো জার্নিটা ছিল পদযাত্রা, রাইট? গোপালগঞ্জে সেটা রোড মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল কেন? মার্চ মানেই কিন্তু পদযাত্রা। সো এখন গোপালগঞ্জটাকে গোষ্ঠী বা পরিবার কেন্দ্রিক, মানে বাংলাদেশ থেকে আলাদা করে কিন্তু দেখানো হতো বা রাখা হয়েছে। এখন এই ব্যাপারটা যে মানে এমন না যে এটাকে আলাদা কোনো গুরুত্ব দিয়ে বা আলাদা কোনো ভাবে আমরা এটাকে সাজিয়েছি আমাদের অনুষ্ঠানমালা বা আমাদের কর্মসূচিকে। না, আপনি তো স্লোগানটাই মানে পুরোটাই যখন ছিল পদযাত্রা, সেটা হঠাৎ করে মার্চ করে ফেলার কারণ কি ছিল? একই জিনিস, আপনি মার্চটা যদি বাংলায়, আপনি তো অন্য কোনো জেলার জন্য এই জিনিসটা করেন। এটা মানে মার্চটা তো আমরা তখনই বুঝি যে এটা হচ্ছে যে আচ্ছা আমি কোনো দাবি আদায়ের জন্য, কোনো লক্ষ্য আদায়ের জন্য যাচ্ছি। আমার রাজনৈতিক ভাষায় আমি যখন মার্চ ব্যবহার করি তখন এইভাবেই বলি, সাধারণ মানুষের কাছে এটাই কিন্তু কনসেপ্ট না। এটা আসলে কনসেপ্টটা মানে মানুষের কাছে গেছে ভুলভাবে। এটা মানে আপনি যদি আমাদের বিভিন্ন পদযাত্রাগুলো যদি আপনি লক্ষ্য করেন, আমরা যখন যে জেলায় যাচ্ছিলাম আমরা কিন্তু ওই জেলা কেন্দ্রিক কর্মসূচি, স্লোগান, আপনি যখন যশোরে যাচ্ছেন, আপনি যখন লালমনিরহাটে যাচ্ছেন, আমরা কিন্তু আপনাদের স্লোগান কি? দিল্লি না লালমনিরহাট, দিল্লি না যশোর, আমরা কিন্তু ওইখানকার কেন্দ্রিক কথাবার্তা কিন্তু বলছিলাম। এখন দেখেন গোপালগঞ্জকে কিন্তু আওয়ামী লীগ সরকার বা সবাই একটা পরিবার কেন্দ্রিক করে ফেলেছিল। আপনি যে কনসেপ্টের কথা বললেন না, এই কনসেপ্টটা এমন হয়ে গেছে যে এটা বাংলাদেশ থেকে আলাদা, এটা আমাদের, এখানে তুমি আসতে পারবা না, কিন্তু এটা তো বাংলাদেশের, গোপালগঞ্জ তো বাংলাদেশের অংশ, এটা তো বাংলাদেশ থেকে আলাদা না। সো আমরা ওই জিনিসটাকেই বোঝাতে চেয়েছি যে এটা আমাদেরই অংশ, এটা আলাদা কিছু না, এটা কোনো পরিবারের না, এটা কোনো গোষ্ঠীর না, এটা কারো দখলে না, এবং গোপালগঞ্জবাসী বাংলাদেশেরই অংশ, এটা কোনো একটা পরিবারের অংশ না। ন্যারেশনের কথা বলেন বা আপনি কনসেপ্টের কথা বলেন, পুরো জিনিসটাকে আলাদা করে যে এটা আওয়ামী লীগের দুর্গ, এখানে তুমি আসতে পারবা না, ব্যাপারটা কিন্তু এরকম, এই জিনিসটা কিন্তু না। আর এই মার্চ বা পদযাত্রা না দিলে, মার্চ টু লং না দিলে যে গোপালগঞ্জবাসী আমাদেরকে মানে গোপালগঞ্জের যারা সন্ত্রাসী, যারা একত্রিত হয়েছে আমাদের এই কর্মসূচির আগে, আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কিছুদিন আগে থেকে সেখানে কিন্তু আশেপাশের জেলা থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু ওখানে একত্রিত হয়েছেন। কি করেছেন তারা? কিন্তু প্রত্যেকটা গোপালগঞ্জের উপজেলা থেকে যাতে এই সভাতে মানুষ আসতে না পারে, গাছ ফেলে সেটাকে বন্ধ করেছেন। সাধারণ মানুষকে এই সভাতে যাতে পৌঁছাতে না পারে সেটা কিন্তু বন্ধ করেছেন। তাহলে এই যে আমরা যদি এই লং মার্চ না লিখে যদি ওই গোপালগঞ্জ পদযাত্রা লিখতাম, ব্যাপারটা এমন না যে তারা আমাদেরকে ফুলেল শুভেচ্ছা দিত। আমি ওখানে উপস্থিত ছিলাম যে আপনার হামলাটা যখন চলছে বা আমরা যখন অবরুদ্ধ চারিদিক থেকে, আমার কাছে একদম সরাসরি মেরে ফেলার জন্যই কিন্তু আক্রমণটা করা হচ্ছিল। তাহলে এই যে আপনি দেখেন এই যে কনসেপ্টটা, যে এই এলাকাটাকে যে তাদের নিজস্ব মনে করা হয়, যে আমরা গোপালগঞ্জের দখলে, এই কনসেপ্টটাই তো ভুল। আমরা কিন্তু একবারও বলিনি যে গোপালগঞ্জের কে আমরা নাম বদলে ফেলবো। হামলাটা কতটা মারাত্মক ছিল এবং কতটা অর্গানাইজ ছিল বলে আপনার কাছে মনে হয়? এটা একেবারেই মানে আমি ওখানে থেকে যেটা আমার কাছে মনে হয়েছে, এটা একদমই পরিকল্পিত, সুপরিকল্পিত। কারণ আমরা আসছিলাম বরিশাল থেকে, মানে মূল বহর আমরা আসছিলাম বরিশাল থেকে। তো সবসময় যেটা হয় যে প্রত্যেকটা জেলায় অনেকে ঢাকা থেকে যুক্ত হয়, একদিন দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে ঢাকা থেকে যুক্ত হয়। সো আমাদের বেশ কিছু কেন্দ্রীয় নেতারা আগে গোপালগঞ্জ পৌঁছে গিয়েছিলেন। তারা কিন্তু স্টেজে তারা সব কিছু গুছাচ্ছে যে বহর বরিশাল থেকে আসবে, তখনই 200-300 মানুষ বড় বড় দা, রামদা, তারপর স্টিক অনেক নিয়ে ছুটে আসলো এক সাইড থেকে। প্রথমে মনে হয় যে আমাদেরই এই সভাতেই আসছে, পরে এসে তারা পুরো সভাস্থল ভেঙে একদম চুরমার এবং পুরা একটা জঘন্য অবস্থা করে ফেললো। এবং তারপর কিন্তু পুলিশের এসে ওটা সামলালো এবং ক্লিয়ারেন্স দেওয়ার পরে কিন্তু আমরা ঢুকলাম। এবং ঢোকার পর আমরা দেখলাম আমাদের ওখানে পথযাত্রা না করে আমরা কিন্তু পথসভা করলাম, সবাই বক্তৃতা দিল, সুন্দরভাবে জিনিসটা শেষ হলো। আমরা যখন বের হয়ে যাব তখন কিন্তু আপনার
পুলিশ গাড়ি ঘুরিয়ে দিল এবং তাদের সামনেই কিন্তু আমাদের উপর আক্রমণটা হলো। এখানে কিন্তু আজকে আমি পেপার পড়ছিলাম যে ওখানে কিন্তু স্থানীয় যারা এনসিপি আছেন তারা কিন্তু প্রশাসনকে জানিয়েছেন, পুলিশকে জানিয়েছেন যে এরকম জড়ো হচ্ছে। এখানে অনেকটা আজকেই পত্রিকায় পড়লাম যে এটার জন্য গোয়েন্দা তথ্যের খুব একটা জরুরি, এটা এত অবভিয়াস ছিল যে শৃঙ্খলা রক্ষাকারীদের একটা দুর্বলতা, বিশাল দুর্বলতা ছিল এখানে। যদি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা নিশ্চিত করতেন যে গোপালগঞ্জে এরকম একটা হামলা হতে পারে। দেখেন এই যে কয়েকজন গত 2-1 দিনের মধ্যে এক ধরনের বয়ান তৈরি হচ্ছে যে ওখানে গোপালগঞ্জ সংবেদনশীল, ওখানে যাওয়াটা আপনাদের উচিত হয় নাই। হ্যাঁ, তাহলে এই যে আপনি গোপালগঞ্জকে আলাদা করতেন, আমাদের উপর নিরস্ত্র কিছু মানুষের উপর শান্তিপূর্ণ একটা সভায় আক্রমণ হলো, আমরা ভিকটিম, আপনি বলছেন যে আপনি ওখানে কেন গেলেন, আপনি কেন লং মার্চকে পদযাত্রাকে আপনি লং মার্চ করলেন, কেন এটা সংবেদনশীল আপনি জানেন না। এই যে বলে না যে সহিংসতা হয়েছে, তোমার পোশাক খারাপ ছিল, এটা ভিকটিম ব্লেমিং এর মতো চলছে যে আমার উপর আঘাত, আমি নিরস্ত্র, আমি ওখানে শান্তিপূর্ণভাবে আমি গোপালগঞ্জের মানুষের কাছে আমার বার্তা নিয়ে গেলাম, আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে গেলাম যে আপনি একা না, আমরা আপনাদের, আপনারা আমাদের, এটা বলার জন্যই আমরা সেখানে গেলাম। ওখানে কিন্তু আমরা কোনো ধরনের শোডাউনের উদ্দেশ্যে যাইনি। শোডাউনের উদ্দেশ্যে যদি নাই যেয়ে থাকেন তাহলে গোপালগঞ্জের মতো জায়গায় মুজিববাদ মুর্দাবাদ, এই স্লোগানটা কি খুব জরুরি ছিল? আপু এই যে এইটা রংপুরে দাঁড়িয়ে কি এরশাদের বিরুদ্ধে এই ধরনের স্লোগান কিংবা বগুড়ায় দাঁড়িয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে এই ধরনের স্লোগান দেওয়াটা কি আসলে আমি সেই মানুষকে ওন করলাম? আপু আপনি হয়তো পুরো আমাদের পদযাত্রাটা আপনি যদি লক্ষ্য করেন, ইভেন গত 11 মাসে এই মুজিববাদ মুর্দাবাদ ইনকালাব জিন্দাবাদ, এটা একদম ওয়ান অফ দ্য পপুলার স্লোগানস আমাদের মিছিলে বা আমাদের সভায়। এটা কখনোই আপনার স্পেশালি কোনো ধরনের ডিজাইন করা স্লোগান না, কারণ এই মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই 72-এর সংবিধানের বিরুদ্ধে এই ছাত্র জনতারা এই অভ্যুত্থানটাই হয়েছে এটার বিরুদ্ধে, এটাই হচ্ছে আমাদের মূল আমাদের রাজনীতি বা এটার বিরুদ্ধেই আমরা কথা বলছি। এটা এমন না যে এটা গোপালগঞ্জ স্পেশাল স্লোগান, ইটস নট লাইক দ্যাট। আর আপনি যে গত ফেব্রুয়ারি মাসে সম্ভবত আপনার প্রায় 19 বছর পর বিএনপি গোপালগঞ্জে সভা করেছে, আমি যদি ভুল করে না থাকি, সেখানে তো এরকম হামলা হয়নি। বা আমরা কিন্তু বগুড়াতে গিয়েছি, বগুড়ার মানুষ তো আমাদের উপরে হামলা করেনি, বা রংপুরে কিন্তু আমাদের উপরে মানুষ হামলা করেনি। সেখানে খুব বিশেষায়িত সেই শব্দগুলির ব্যবহার যেটা আসলে সেনসিটিভ, যেমন এই ঘটনাগুলোর আসলে আমরা তো বলতে পারি যে একটা কনসিকুয়েন্স হচ্ছে এই 4 জন মানুষের প্রাণ, বা আমরা যদি সরকারি তথ্যের বাইরে যাই সেখানে আসলে 4-এরও অনেক বেশি। সেক্ষেত্রে এই মানুষগুলোর যে প্রাণ গেল, যার জন্য আসলে আপনি রাজনীতি করছেন, দিন শেষে তো সেই মানুষই শিকার হলো সেই নিপীড়নের। আপু এই যে 4 জন মানুষের, শুধু এই 4 জন না, যে কোনো হত্যাকাণ্ডই হচ্ছে সবচেয়ে মর্মান্তিক। এই যে সবাই বলছে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমরা কিন্তু এই হত্যাকাণ্ড, এই যে পুরো এই হামলাটার সুষ্ঠু তদন্ত কিন্তু আমরা দাবি করছি, এবং এটা কিন্তু আমরা দেখে ফলো করব, আমরা দেখে নিই যে কিভাবে এটার তদন্তটা আনফোল্ড হয়। কিন্তু আপনি দেখেন, আপনি যে বলছেন সেনসিটিভ, এই যে আপনার কথাতেই ব্যাটা আসছে যে সেনসিটিভ, আপনার এটাকে বলাটা উচিত হয় নাই, এটাকে আরও সফিস্টিকেটেডভাবে গোপালগঞ্জকে আপনার হ্যান্ডেল করা উচিত ছিল, এই কথাগুলাই হচ্ছে আসলে ভুল বয়ান তৈরি করে। আপনি গোপালগঞ্জকে আপনি স্পেশাল করে দিচ্ছেন। এখানে কেন স্পেশাল করছেন? এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য, অপতথ্য কিন্তু চালানো হয়েছিল। আজকে কিন্তু প্রথম আলোতে পত্রিকায় এসেছে যে তারা বলেছিল যে ওখানে মাজার ভাঙা হবে, গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেওয়া হবে, অন্য জেলার সাথে একীভূত করে ফেলা হবে। এগুলো সবগুলো এই হামলার অংশ। এটা এইভাবেই প্লট করা হয়েছে, মানুষকে এইভাবেই ব্রেন ওয়াশ করা হয়েছে যে এরা আসছে এটা দখল করতে। কিন্তু আমরা ওখানে গিয়েছি যে আমরা সাধারণ ওখানে কয়জন মানুষ আপনার এই পরিবারকে ওন করে, এখানে কয়জন মানুষ আপনার রাজনীতি করে এবং শেখের পরিবারকে ওন করে? 5 to 10%, তার চেয়েও কম হচ্ছে আপনার ওখানে রাজনীতি করে। তাহলে বাকি মানুষ কি হলো? বাকি সাধারণ মানুষ তো পুরো জিম্মি এদের কাছে। আমরা তো তাদের কাছে বলতে গিয়েছিলাম যে এই গোপালগঞ্জ একটা মাফিয়া
পরিবারের না, এটা সবার। গোপালগঞ্জ বাংলাদেশ গোপালগঞ্জে, মানে এটা সবার। সো আমাদেরকে কিন্তু মানে ওখানকার মানুষজন পোট্রে করেছে যে দেখো ওরা আসছে কিন্তু এটাকে নিশ্চিহ্ন করতে। এই অপতথ্যটা কিন্তু তারা ছড়িয়েছে। এই হত্যাকাণ্ডগুলো মানে যে ঘটনা ঘটলো, এই ঘটনার ফল তো আসলে সুদূর প্রসারী হবে তাসনুভা, সেটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমি একটু অন্য জায়গায় আসি। সেটা হচ্ছে যে 10 সেকেন্ডে আমি একটা কথা বলি। আপনি দেখেন এই যে আপনার যে কোনো একটা ইউনিয়ন পর্যায়ের নির্বাচনেও আপনি যদি একটু পরিসংখ্যান ঘাটেন 10-12 জনের মতো মানুষ খুন হয়। গত 11 মাসেও কিন্তু রাজনৈতিক সহিংসতায় 140 জনের উপর মানুষ খুন হয়েছে। এই রাজনীতির সাথে না এই লাশের সম্পর্কটা মানুষ কেন জানি মানে খুব ওতপ্রোতভাবে দেখতে চায়। যে কোনো রাজনীতিকে লাশ ফেলার পরে অন্যরকমভাবে পোট্রে করতে চায়। সো আপনি যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক, এটা কোনোভাবেই কাম্য না, কিন্তু ব্যাপারটা এমনভাবে হয়ে গেছে, এনসিপিকে এমনভাবে ব্লেম করা হচ্ছে যে এনসিপির মানে আমাদের লাশ বের হলেই মনে হতো যে নাও ইটস জাস্টিফাইড। আপনারাই ব্যবহার করছেন সংবেদনশীল সেন্সিটিভ, তাহলে পুলিশ প্রশাসন কেন যথেষ্ট নিরাপত্তা দিল না? সরকার কেন এখানে এটা জোরদার করলো না? এবং এখানে তো এমন না যে এনসিপি প্রথম সভা করতে গিয়েছে। 5 আগস্ট তো বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ভালো ছিল, যথেষ্টই প্রোটেকশন নেওয়া হয়েছে। এটা আসিফ মাহমুদ, এটা উনি সরকারের উপদেষ্টা, এটা ওনার ভার্সন। কিন্তু আমরা বলছি যে ওখানে পুলিশের এবং প্রশাসনের যদি একদম ওয়াটারপ্রুফ মানে যদি প্ল্যান থাকতো যে সন্ত্রাসী হামলা ঠেকানোর, তাহলে কখনো এই হামলাটা হতো না। ইভেন যখন স্টেজে হামলা চলে তখনও কিন্তু পুলিশ ওখান থেকে সরে গিয়েছিল, এবং যখন প্রত্যেকটা গাড়িকে চারিদিক থেকে ককটেল, ইট, পাথর, মুহুর্মুহু হামলা চালানো হয়, পুলিশ ওখানে ছিল, আর্মস ছিল। এবং সবচেয়ে এই ইনফরমেশনটা তো গোয়েন্দা লাগে না, ওখানকার মানে প্রশাসক, স্থানীয় প্রশাসনের কাছেই ইনফরমেশন ছিল, গ্রাম পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওখানে জড়ো হচ্ছে সব জায়গা থেকে, যে তারা একটা পরিকল্পিত হামলা ওখানে চালাবে। তাহলে কেন তারা এটাকে ব্যবস্থা নিল না? কেন তারা আমাদেরকে গ্রিন সিগন্যাল দিল যে আপনারা এখানে সভা করতে পারবেন, আসতে পারবেন? আপনারা আসিফ মাহমুদকে বলছেন যে এটা তার সরকারে থাকা অবস্থায় ওনার এই বক্তব্য গ্রহণযোগ্য নয়, কিন্তু আমরা আবার এই উপদেষ্টারই দেখলাম যে যখন আপনারা মার্চ নিয়ে গোপালগঞ্জে যাচ্ছেন তখন তার একটি ফেসবুক স্ট্যাটাস, যে ঘটনা ঘটলো, ঘটার পরে নিশ্চয়ই আপনিও সেই ফেসবুক স্ট্যাটাসটি দেখেছেন, যে ছাত্রলীগের মানে অনেক খারাপ শব্দ ব্যবহার করেছেন, ভেঙে দেওয়া হয়েছে। একজন উপদেষ্টা আসলে এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা, যাকে আবার আপনি বলছেন তিনি সরকারের লোক? উপদেষ্টা হওয়ার আগে তার আগে উনি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অন্যতম নেতা, এবং উনি দীর্ঘদিন এই ছাত্রলীগ দ্বারা নির্যাতিত একজন নেতা, এবং প্রত্যেকেই তারা কিন্তু, আমি তো অনেক আগে, আমার মতো অনেকেই ছাত্র জীবন অনেক আগে পার করে ফেলেছে, কিন্তু তারা হলে অত্যন্ত নির্যাতিত ছিল এই ছাত্রলীগের দ্বারা। ছাত্রলীগ তো আসলে কোনো ছাত্র সংগঠন ছিল না, এটা একটা স্টাবলিশ একটা সন্ত্রাসী পেটোয়া বাহিনী ছিল। সো তারা অনেক নির্যাতিত। তাদের আপনি তাকে দুটোকে আলাদা করে দেখতে হবে। সে একজন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, একজন মন্ত্রী, এটা একটা বিষয়। সে একজন ছাত্র নেতা, এবং ছাত্রলীগ বা যাদেরকে হারিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি তার মনোভাব কিরকম হবে সেটা সম্পূর্ণ আলাদা। সেটা সে যখন প্রকাশ করবে, তার আগে কিন্তু মানে তার একটা রাজনৈতিক বা নির্যাতনের একটা কিন্তু অধ্যায় আছে। সেটা আপনি মন্ত্রী হিসেবে বিবেচনা করাটা আমার কাছে মনে হয় না যে মানে একই হলো আর কি দুটো। ওই হামলাকে যে এই সংবেদনশীল, সেন্সিটিভ, রাজনৈতিক কৌশল পারদর্শী না, ফায়দা না, অনেকে বলছেন যে এটা রাজনৈতিক কৌশলের অভাব আমাদের। হ্যাঁ, যে আমরা ওখানে গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলের অভাব। মানে এই ধরনের বয়ান দিয়ে যখন আপনি একটা সরাসরি প্রাণনাশের মেরে ফেলার হামলাকে আপনি যখন মানে বয়ান তৈরি করবেন এটার পরিবর্তে, এটা খুবই দুঃখজনক সবার জন্যই। তার মানে আপনি রাজনৈতিকভাবে বেশ কৌশলী বলা যেতে পারে। আমি রাজনৈতিকভাবে কৌশলী না, আমি যতদিন হচ্ছে এনসিপির জন্ম ততদিন আমার রাজনীতি, আমার তো অনেকে বলে যে কি জানি বলে, শুক্রে 8 দিন হয়েছে এই মেয়ে আসছে, কত মুখরা কথাবার্তা বলে। সো আমি আসলে সর্ট অফ এগ্রি উইথ দ্যাম যে আমার অনেক দূর পার হতে হবে, কিন্তু আমি
এটা কখনোই মানবো না যে গোপালগঞ্জে চারিদিক থেকে আটকে আপনি কয়েকটা ছেলে মেয়েকে মেরে ফেলার জন্য হামলা করলেন, আর আপনি তাদেরকেই দোষ দিচ্ছেন যে তোরা ওখানে কেন গেলি, তোরা মরে আসলি না কেন, তোরা কেন বেঁচে আসলি। ইটস ভেরি মানে ডিসঅ্যাপয়েন্টিং আর কি। আচ্ছা, আমরা একটু সেখানে যাওয়ার আগেও আমরা যদি ধরে নিই, আপনি যেটা বলছেন যে মার্চ তো আসলে আমরা সব জায়গাতেই নতুন নতুন করে নাম দিচ্ছি, কিন্তু গোপালগঞ্জে যাওয়ার আগে আপনার দলেরই বিভিন্ন নেতাদের যথেষ্ট উস্কানিমূলক স্ট্যাটাস আমরা দেখেছি ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখেছি। আপনি বলছেন যে রাজনৈতিক কৌশল ছিল না এটা, বা আপনারা অতটা কৌশলী নন, তাহলে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যটা আসলে কেন ছিল? আচ্ছা, রাজনৈতিক কৌশলী মানে অন্য একটা বড় রাজনৈতিক দলের নেতাকে আমি গতকাল বলতে দেখলাম যে এনসিপির রাজনৈতিক কৌশলের অভাবের কারণে এই হামলার শিকার হয়েছে। সো এইটার সাথে আমি একেবারেই একমত না, কারণ গত 15 বছরে রাজনৈতিক কৌশলের অভাবের কারণে অনেকেই অনেক কিছু হয়েছে, ওদিকে ওটা তো আরেকটা ব্যাপার। উস্কানিমূলক ফেসবুক পোস্ট আসলে আপু, আমি যেটা একটু আগে বলছিলাম, আপনি দেখেন এই ছাত্র নেতারাই কিন্তু হাসিনারকে ফেলেছে, একদম মানে স্পষ্ট সোজা বাংলায় যদি আমি বলি, এই সাম্রাজ্য এই কয়েকটা ছেলে মেয়ে কিন্তু ফেলে দিয়েছে। আপনি দেখেন গত ফেব্রুয়ারিতে কিন্তু সাথে অন্য মানুষের, এটা আমি শেষ করি, এই যে গত ফেব্রুয়ারিতে কিন্তু বিএনপি গোপালগঞ্জে সভা করেছে 19 বছর পরে। বিএনপি এই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, তারা গত 15 বছর এত নির্যাতিত হয়েছে এই আওয়ামী লীগের দ্বারাই, এবং সবসময় তাদের এই আওয়ামী লীগের বিরুদ্ধেই তাদের এই যুদ্ধটা ছিল গত 15 বছর ধরে। তাদের উপর কিন্তু হামলাটা হয় নাই, তারা কিন্তু ওখান থেকে সভা করে চলে এসেছে। তাহলে এমন কি ফেসবুকে পোস্ট দিল যে ফেসবুকের পোস্টের কারণে তারা এতটা হিংস্র হয়ে গেল, এবং এত বছর এই 11 মাস পরে যখন আপনার আইন শৃঙ্খলার প্রশ্নটা আসছে না, স্থানীয় প্রশাসনের প্রশ্নটা আসছে না, এখানে প্রত্যেকটা জায়গায় তো এখনও তাদের লোকজন বসানো, শুধু ফার্স্ট লেয়ারে না, সেকেন্ড লেয়ার। আপনি প্রথম লেয়ারকে বাদ দিয়ে দিবেন পুলিশ থেকে, যেগুলো আওয়ামী লীগের দোসর ছিল, বাদে সেকেন্ড লেয়ারও আপনি ওদের লোক পাবেন, থার্ড লেয়ারও আপনি ওদের লোক পাবেন। সো এমনভাবে এখানে লোকজন বসিয়েছে, প্রত্যেকেই কিন্তু এটাকে, আমরা ওখান থেকে মানে আমি আপনাকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি, আমি কিন্তু যুক্তির তর্কের খাতিরে কথাগুলো বলছি না। উই ফেস দ্যাম, উই টক টু দ্যাম, আমরা দেখেছি তাদের মনোভাব কীরকম। সেদিন ছিল আসলে জুলাই দিবস, সেটা তো ঘোষণা করাই হয়েছিল, এবং সেদিন দেখা গেল যে আরো 4 জন বা তার চেয়েও বেশি মানুষের লাশ পড়লো। সেটা বিভিন্ন ধরনের নাম নেওয়া হচ্ছে, গণহত্যা দিবস বলা হচ্ছে, আওয়ামী লীগ তার মতো করে নাম দিচ্ছে, যাই হোক, কিন্তু সেই দিন আরো 4টা মানুষের লাশ, যেদিন আসলে আমরা জুলাই দিবস ঘোষণা করা হলো। এই যে ব্যাপারটা ঘটলো, এটা একটা নতুন রাজনৈতিক দল হিসেবে ঠিক কী ধরনের চেহারার সামনে দাঁড়ালো তারা? ওই মৃত্যু বা ওই লাশটা নিয়েই খুব বেশি আলোচনা হয় টিভি পত্রিকায়, যেটার সাথে রাজনীতি জড়িত। যেটার সাথে রাজনীতি জড়িত না, ওই ঘটনা কিন্তু আমরা ভুলেও সামনে আনি না। সো আমার কাছে বা আমাদের কাছে প্রত্যেকটা মৃত্যু হচ্ছে অত্যন্ত দুঃখজনক, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু দুঃখজনক বলেই আমরা পার পেয়ে যাই, এগুলোর বিচারগুলা কখনো আসে না। এটার যদি তদন্ত হয়, এই 4টা মৃত্যু কেন হলো, কার গুলিতে হলো, কিভাবে হলো, মানে পুরো ব্যাপারটা যখন আপনার চলে আসবে তখন কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা হয় না দেখেই আমরা কি করছি, এই 4টা মৃত্যু নিয়ে রাজনীতি করছি, এবং একইভাবে অন্য মৃত্যু, অন্য আরো হিংস্র ঘটনা কিন্তু আমাদের চোখের আলাদা যাচ্ছে, কারণ ওই লাশটা নিয়ে আমরা রাজনীতি করছি না। আমি নিজেও বলি যে এটা কোনো গুরুত্ব পাবে না, কারণ এটার সাথে রাজনীতি কোনো জড়িত নাই। আপনি দেখেন খাগড়াছড়িতে 14 বছরের ত্রিপুরা একটা কিশোরী সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে। আপনি দেখছেন এই গোপালগঞ্জের ঘটনায়, ও তো বেঁচে আছে, ও তো এখনো মরে নাই, ওর বিচারের কথা কিন্তু আমরা ওভাবে শুনছি না। আমরা এই 4টা মৃত্যু, আমি কিন্তু কোনোভাবেই 4টা মৃত্যুকে ছোট করে বলছি না, বা এই 4টা মৃত্যুর দায় এড়ানোর জন্য বা কোনো এটাকে আমি সাইড করছি না। আমরা এটার তদন্ত চাই। এই ঘটনাগুলো কি মনে হচ্ছে তাসনুভা যে সামনের দিনের রাজনীতিতে প্রভাব ফেলবে? বিশেষ করে যখন আমরা দেখছি জামাতের আমির বলেছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা, বেশ কিছুদিন আগে তিনি বলেছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন, এই পরিস্থিতিতে আসলে নির্বাচন হওয়া সম্ভব না। এবং তারপরেই গোপালগঞ্জের একটা ঘটনা ঘটলো তার প্রায় 1 মাস পর। সেই ক্ষেত্রে কি মনে হয় যে এটা সামনের দিকে এখন রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলবে এই ঘটনাগুলো? আমার কাছে মনে হয় মানে এই 2 দিনে গোপালগঞ্জের ঘটনার পরে অনেক
শুধু এই জামাতের আমির না, অনেক রাজনৈতিক দলের নেতার মুখে আমি এই বক্তব্য শুনছি যে এই ধরনের পরিস্থিতি করে বলা যে আইনশৃঙ্খলা ঠিক নাই, সো নির্বাচন পিছায় দাও। আমি এটা মনে করি না। আমরা সবসময় বলে এসেছি নির্বাচন পিছানোর কোনো চিন্তা সাথে এটা নাই, বরং এখনও সুযোগ আছে। সরকার যদি কঠোর হয়, আপনি নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য দেখেছেন এই হামলার পরে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, যে তার যে কথাবার্তা, যে ঢিলে ভাব, উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, এটা আমার কাছে মানে খুব দায়িত্বশীল মনে হয়নি আর কি। হ্যাঁ, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটার জন্য কেন জবাবদিহি করতে হবে না, এবং ওনার পক্ষ থেকে কিন্তু কোনো স্ট্রং স্টেটমেন্ট যে এই মৃত্যুগুলা কেন হলো, কেন উনি আইন শৃঙ্খলা নিশ্চিত করতে পারলেন না গোপালগঞ্জে, ওনার পুলিশ বাহিনী, ওনার প্রশাসন, এটার কোনো সদুত্তর কিন্তু ওনার কাছ থেকে নাই। তাহলে এই একটা নির্বাচন, জাতীয় নির্বাচন সামনে আছে, সেটাকে সফল করার জন্য সরকারকে যতটুকু করা দরকার তার সম্পূর্ণ কিন্তু করতে হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই আইন শৃঙ্খলা। যে কোনো মূল্যে তাদেরকে আইন শৃঙ্খলাটা আরও কঠোর করতে হবে, নিশ্চিত করতে হবে যাতে জাতীয় নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়। বিচারে আগে আসার আগে আমাদের সাথে সেদিন সাংবাদিক তাসনিম খুলে দিচ্ছিলেন, তিনি বলছেন যে এই জুলাই অভ্যুত্থানে তো সরকার সংস্কার বলে আসলে কিছু ছিল না, এখানে ছিল হচ্ছে যে হত্যাকাণ্ডের বিরোধিতা, স্বৈরাচারের পদত্যাগ। সংস্কার ব্যাপারটা কোথা থেকে আসলো? প্রায় 15 আগস্ট পর্যন্ত তো আসলে সংস্কারের আলাপই ছিল না। সংস্কারের পিছনের কথাটা কি? আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কি ছিল না? ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ দিয়েই তো আমাদের তো রাজনীতি বা আমাদের এই ছাত্র জনতার কথাই তো ছিল এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এবং সংস্কারে কি আছে? সংস্কারে আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, প্রধানমন্ত্রীর হাত থেকে নির্বাহী বিভাগ, বিচার এবং আপনার আইনকে আলাদা করতে হবে। এটাই সংস্কার, এটাই মৌলিক সংস্কার। এবং উচ্চ কক্ষে আপনার সবার রিপ্রেজেন্টেশন থাকতে হবে। আপনাকে একটু ছোট করে একটা উদাহরণ দেই এই বিচার নিয়ে। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হাইকোর্টের বিচারক নিয়োগের একটা কাউন্সিল গঠন হয়েছে। তারা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছে, 400টা আবেদনও জমা পড়েছে। আজকে সেটার ইন্টারভিউ, ওখান থেকে 50 জনকে ইন্টারভিউ জন্য ডাকা হয়েছে। আপনি জানেন এই নিয়োগ কমিটিতে যে আছেন তার ওয়াইফ গত আমলে সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল, সেও এই নিয়োগ কমিটির মাধ্যমে, মানে ওয়াইফ হাজব্যান্ডের কাছে যাবে ইন্টারভিউ দিতে। তারপর এখানে বলা হয়েছিল অন্তত 25টা বা 20টা মামলার রায় দেখাতে হবে আবেদনের সাথে। এমন তো বলা হয় না যে পাবলিক বিশ্ববিদ্যালয় শুধু দিতে পারবে, শুধু যারা পাবলিক বিশ্ববিদ্যালয় তারা ডাক পেয়েছে, এবং পূর্ব আমলে যারা ফ্যাসিবা পক্ষের যারা সুবিধাপ্রাপ্ত হয়েছে তারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছেন। আপনি কি মনে করেন এটাই সংস্কার আপু? এই বিচার আপনি যদি আবার নিজের দলের লোকজন দিয়ে আপনি ওই বিচার নিয়োগ প্রক্রিয়ার কমিটিতেই আপনি স্বয়ং রেখেছেন নিজের দলের লোক, তারা ডাকছে, মানে হাজব্যান্ড ডাকছে ওয়াইফকে ইন্টারভিউর জন্য, তাহলে এখানে এইটাই সংস্কার, এইটাকেই হোল টার্মটা হচ্ছে সংস্কার। আমরা এগুলো চাচ্ছি না। এখন এখানে তো আমি বলছি না যে সময় তো শেষ প্রায় বলা যেতে পারে নির্বাচনের থেকে। আমরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরি, আমরা আসলে 7 মাস দূরে আছি নির্বাচন থেকে। সো সেক্ষেত্রে সংস্কার তো হচ্ছে না। যে উদাহরণ সামনে আসলো সেটা তো আসলে খুব পরিবর্তন আসছে না। সেক্ষেত্রে কি আপনারা সংস্কার যদি না হয় আপনারা নির্বাচনে অংশ নেবেন না? নির্বাচন যদি না হয় দেশ ভালো থাকবে না, কোনটা জরুরি? যখন জুলাই গণ অভ্যুত্থান হয়, উনি যে বললেন সংস্কার শুনেন নাই, উনি কি নির্বাচন শুনেছিলেন? কেউ কি বলেছিল যে একটা জাতীয় সংসদ? এটা যখন হাসিনার পতন হয় নাই তখন একটা জাতীয় সংসদ, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাওয়াটা ছিল গণতান্ত্রিক যুদ্ধ। কিন্তু তার পতনের পর গণ অভ্যুত্থান দিয়ে তাকে ফেলে দেওয়ার পরে আপনার কিন্তু জাতীয় সংসদ নির্বাচনটা গণতান্ত্রিক রাজনীতি না, আপনাকে তখন কিন্তু আপনার সিস্টেমটার পরিবর্তন চাওয়াটাই হচ্ছে আপনার ডেমোক্রেসি। আপনি জুলাই গণ অভ্যুত্থানে যখন মানুষজন শহীদ হয় তখন বলে নাই যে জাতীয় সংসদ নির্বাচন দাও আমি শহীদ হব, বলেছে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ করতে হবে। এই ফ্যাসিস্টের পতন এবং ফ্যাসিবাদ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্তই আপু এটা। আপনি যদি সব কিছু ঠিক রেখে ওই জাতীয় সংসদ নির্বাচন দেন এবং বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি একটা দলের লোক গিয়ে আরেকটা দলের লোক বসে, তাহলে কি হইলো? আমি কোনোভাবেই আপনার প্রতিপক্ষ না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমি অবশ্যই সংস্কার চাই, নিশ্চিতভাবেই চাই, কিন্তু সংস্কারের জন্য যে সময় যাচ্ছে
সেই সময়টার থেকে আসলে দেশ তো আরো অনিরাপদ জায়গায় যাচ্ছে। আমি যদি আইন শৃঙ্খলা ধরি, আমি যদি আমাদের সীমান্ত ধরি, সীমান্তের চারপাশে আমরা নানা রকম হুমকি ধামকি দেখতে পাচ্ছি, নানা ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছি। সেই জায়গাতে আসলে আমি একটা জাতি হিসেবে, নাগরিক হিসেবে ভালনারেবল হচ্ছি। কোনটা জরুরি আসলে তাসনুভা? দুটোই জরুরি আপু, এবং এটার জন্য জাস্ট রাজনৈতিক দলগুলো সদিচ্ছা দরকার, সময় লাগবে না। আপনি যদি আজকে শুক্রবার, কালকে যদি বলে যে আমরা এই সদিচ্ছা কেন দেখা যাচ্ছে না, মানে কেন এখনো ঘৃণার চাষ চলছে, কেন এখনো বদলার রাজনীতি চলছে? ঘৃণার চাষ চলছে না আপু, এখানে সবকিছু আবার ওই একই সিস্টেম বরাদ্দ থাকছে যাতে সব কিছু আবার মানে নিয়ন্ত্রণ করা যায়। আপনি দেখেন, সংস্কার একটা ছোট উদাহরণ দেই, যে নির্বাচন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রধানমন্ত্রীর হাত থেকে বের করা যাবে না, তাতে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হয়। এই যুক্তিটাই তো একটা অযৌক্তিক ব্যাপার, কারণ সংবিধানের 4th বিভাগে আছে নির্বাহী বিভাগ, আর 7th বিভাগে আছে নির্বাচন, যদি আমি ভুল করে না থাকি। আর্টিকেল 126 অনুযায়ী বোঝা যায় যে কোনোভাবেই নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের অধীনে না, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে আপনি যদি ওই প্রধানমন্ত্রীর হাতেই যদি আপনি নির্বাচন কমিশন রাখেন, এবং যেই নির্বাচন কমিশন গত এই সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশনার নিয়োগ দেয়, ওই সার্চ কমিটিতেই নিজেদের লোক থাকে, তারাই মানে যে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছে সেই ওই নিয়োগ কমিটির থেকেই ওই নির্বাচন কমিশনার দেয়, সেই রাকিব কমিশন, রৌফ কমিশন, আওয়াল কমিশন। সো ওরকম আরেকটা কমিশন আসবে, ওই একই নির্বাচন হবে। তাহলে সদিচ্ছার অভাব এই কারণে যে এটা কেউ নিজের হাত থেকে বের হতে দেয় না, ওই পুরনো স্টাবলিশমেন্টের মানে এখন নিজেদের লোক বসাতে চায়, ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছে না দেখেই আমি সদিচ্ছার অভাব বলি। খুব ছোট করে উত্তর চাই, নির্বাচন ছাড়া কি জনসম্পৃক্ত সংস্কার সম্ভব? অনেকগুলো সংস্কারের জন্য আপনার নির্বাচিত সরকার আছে, আমরা কিন্তু মৌলিক সংস্কারগুলোর কথা বলছি। একদম মানে নির্বাচনের আগে এই 3-4টা মৌলিক সংস্কার হয়ে এরপর নির্বাচন হোক। গোপালগঞ্জের ঘটনা আপনার কি মনে হয় যে নির্বাচনের উপর প্রভাব ফেলবে? আপু, আইন শৃঙ্খলাটা এটার অবশ্যই এইরকম আইন শৃঙ্খলার অধীনে নির্বাচন হওয়া উচিত না, এবং সরকারকে এটাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত আইন শৃঙ্খলাটাকে ফিক্স করার জন্য। আর্মি আছে, তাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার আরও 2 মাস বাড়ানো হয়েছে। জাতীয় নির্বাচনের জন্য সরকারের প্রস্তুতি একদম ফুলপ্রুফ হওয়া উচিত বলে আমি মনে করি, এবং গোপালগঞ্জের এই ঘটনা আইন শৃঙ্খলার ক্ষেত্রে একটা হেডেক হবে বলে আমার কাছে মনে হয় আর কি। সেক্ষেত্রে আপনারা যখন বারবার সাধারণ মানুষের কথা বলছেন, আপনারা কি মনে করেন একটু যে 1 বছর পরে যে জুলাই আসলে আশার জুলাই ছিল সেটা হতাশার জুলাইয়ে পরিণত হয়েছে? আমরা হত্যাকাণ্ড দেখছি, আমরা ট্যাগিং দেখছি, আমরা মব দেখছি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কমছে, মানুষ আপনাদের উপর থেকে আস্থা হারাচ্ছে। আপনারাও কি নিজেদেরকে এই অবস্থানে দেখতে পান? পুরোপুরি না, আমাদের অনেক আত্মসমালোচনা আছে, তা ঠিক, কিন্তু এমন না যে এগুলোকে কাটিয়ে উঠে আমরা সঠিক পথটাতে থাকতে পারবো না, এটাও আবার না। কারণ 4 মাসের মধ্যে হয়তো যথেষ্ট সময় ছিল না, বা যথেষ্ট পারিপার্শ্বিক পুরনো এস্টাবলিশমেন্টের সাথে আমাদের যে একটা মানে পুরনো এস্টাবলিশমেন্টে আমাদের আসলে কোনো প্রতিনিধি নাই। সো আমরা কিন্তু একদিকে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা, আরেকদিকে পুরনো এস্টাবলিশমেন্টের সাথে আমাদের একটা দ্বন্দ্ব বা সংঘর্ষ আছে। মানে গোপালগঞ্জের ঘটনাটা পুরো এরকম, মানে পুলিশ এবং প্রশাসনকে বিশ্বাস করেই তো আমরা ওখানে ঢুকেছিলাম, তারা কিন্তু আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। সো এইরকম ঘটনা বা এরকম অনেক কিছুতেই হয়তো আমরা নিজেদেরও অনেক কিছু ঘাটতি ছিল, কিন্তু এমন না যে এগুলোকে কাটিয়ে উঠে আমরা সামনে যেতে পারবো না। যদিও সব কিছু ব্যর্থতার দায়টা আসলে এককভাবেই ছাত্র জনতাকেই নিতে হয়, এবং এই পুরনো রাজনৈতিক সংস্কৃতির সাথে যে একটা মতপার্থক্য আছে, এটার ব্যর্থতার দায়টাও দেখা যায় এদিকে বেশি যায়, মানে ছাত্র জনতার দিকে বেশি যায়। কিন্তু আমরা খুবই আশাবাদী। আপনাদের ইশতেহারে কি থাকছে? ইশতেহারটা মূল ফোকাস জায়গাগুলো কি থাকছে?
বাংলাদেশ নিয়ে আমরা কি করব, এনসিপি কি করবে, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কি করবে, স্বাস্থ্যক্ষেত্রে কি করবে, অর্থনীতি নিয়ে কি করবে, এই রাজনৈতিক বন্দোবস্তটাকে যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, এটার বলতে আমরা কোন কোন জায়গাটাতে আমরা কি করতে চাই। প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা, আমাদের স্বাস্থ্যর অবস্থা খুবই খারাপ, অর্থনীতি এবং বাণিজ্য, এবং আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা, বিচার। এই বিচারহীনতার যে সংস্কৃতি, আমার মনে হয় যে ইশতেহারে এই মূল জিনিসগুলো থাকবে। শেষ করতে চাই সেটা হচ্ছে যে নারী ইস্যু নিয়ে সবসময় আসলে এনসিপিতে শুরু থেকেই এক ধরনের নেগেটিভ বার্তা পাওয়া যাচ্ছে, এবং প্রথমেই আপনারা নানা ধরনের জটিলতায় পড়ে যাচ্ছেন দলটা শুরু হওয়ার পর থেকেই। নারী ইস্যুতে কেন এটা বারবার ঘটছে? আপনি যখন নয়া বন্দোবস্তের কথা বলছেন, নতুন রাজনীতির কথা বলছেন, নারীর সমতা নিয়ে আপনাদের আসলে সবচেয়ে বেশি উচ্চকিত থাকার কথা, কিন্তু সেই জায়গাটাতেই আপনারা পেছনে হাঁটছেন, কি কারণে? আপনাকে যখন নারী ফ্রেন্ডলি না এটা হিসেবে পোট্রে করা হবে, এটার বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেও আপনার সময় লাগবে। আপনার বয়ানটা স্টাবলিশ, আপনি মুখে বললেন না আমি নারী বিদ্বেষী না, আমাদের এখানে অনেক নারী নেতৃত্বদেরকে এম্পাওয়ার করা হচ্ছে, আমরা নারীদের পক্ষে, এনসিপি নারীদের দল। সে এনসিপি নারীদের দল, এটাকে প্রমাণ করার জন্য আপনার একটা সময় লাগবে। এটা আমি মনে করি যে এই পিছিয়ে পড়া বা কোনো ধরনের কোনো কিছু না, এটার মানে বিতর্কিত করার জন্য মূল পুরো ফোকাসটা এনসিপির উপর রাখা হয়, এবং যে ঘটনাগুলো দিয়ে রাখা হয়, ঘটনাগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, এটা পুরোটা কিন্তু ওটাকে রিপ্রেজেন্ট করে না যে আপনি নারীর পক্ষে কিনা নারীর বিপক্ষে কিনা। বরং আপনি যদি দলের দিকে দেখেন, আপনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আমি সম্পূর্ণ একটা অন্য জায়গা থেকে এসে এখানে রাজনীতি করছি, একদম পুরো একটা আলাদা প্ল্যাটফর্ম থেকে এসে। সো আমাকে তো এটা ফ্যাসিলিটেট করছে, আমি তো কোনোখানে এটাতে বাধা পাচ্ছি না। তারপর আপনি দেখেন, আপনি যখন নারীর ক্ষমতায়নের কথা বলবেন, নারীর অধিকারের কথা বলবেন, আপনাকে নারীকে এম্পাওয়ার করার জন্য সংসদের চেয়ে আগে দলে কিন্তু আপনাকে ঠিক বাড়াতে হবে। এনসিপিতে কিন্তু নারীরা মানে দেরকে যে ফ্যাসিলিটেট করবে, এটার থেকেও বেশি হচ্ছে যে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন নারীরা, এবং এতজন নারী নেতৃত্ব দায়িত্বশীল পদে আমি আশা করি যে এটা কন্টিনিউ হবে, সামনে আরও বেশি অব্যাহত থাকবে। অন্য কোনো রাজনৈতিক দলে কিন্তু এটা দেখা যায় না। তার মানে আমি বলছি না যে আমি অন্য রাজনৈতিক দলের সমালোচনা করছি, কিন্তু এটা শুরু করা উচিত। তাজমা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শরীর খারাপের মধ্যেও এই সময়টা দিলেন, আপনাদের সামনের দিনের জন্য শুভকামনা থাকলো। তাজমার সাথে কথা হচ্ছিল সামনের দিনে এনসিপি আসলে কোন জায়গায় রাজনীতিকে দেখতে চায়, কোন জায়গায় দেশকে দেখতে চায়, এবং কতটা জনস্বার্থের জন্য কাজ করতে চায়। যেহেতু পোস্টের কাজই হচ্ছে ন্যারেটিভ ভাঙ্গা, যে তথ্য, যে খবর, যে ন্যারেশন রাজনীতিবিদরা আমাদের সামনে আনেন, আমরা সেটাই দেখব, এবং সেই সময়ের অপেক্ষাতেই থাকলাম। নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে থাকবেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।